এপিসোডের শুরুতেই আমরা লাইকনকে দেখি যে চেঁচিয়ে বলছিল তুমি থ্রোনটাকে ডিস্ট্রয় করলে কেন। এর মানে তো তুমি এটা বলতে চাচ্ছ যে গ্রেট জর্ডের প্রোটেকশনে বর্তমানে কেউই নেই। দগজা বলে হ্যাঁ কেউই নেই। লাইকন বলে তোমাদের বিশ্বটা তো পুরোপুরি গেছে তাহলে। আমি ভাবিও নি যে এই পৃথিবীর ক্রিয়েচার্সদের বুদ্ধি গাধার চেয়েও কম হবে। দগজা ভাবে এই গাইডের মেন্টালিটি ওরকমটাই আছে যেমনটা আদার ওয়ার্ল্ডলি ক্রিয়েচার্সদের হওয়ার কথা, আর তাদেরকে পাঠানো হয়েছে আমাদের সাহায্য করার জন্য। কিন্তু তাদের সকলেরই এখানে আসার আলাদা আলাদা উদ্দেশ্য আছে। প্রিন্স অফ দি মাইনোটার্স লাইকন, তুমি বেশ দ্রুত হতাশ হয়ে গেছো দেখছি। লাইকন বলে তুচ্ছ মানুষ কোথাকার, আমার মতো একজন উচ্চ জাতির সাথে কথা বলার আগে যথাযথ সম্মান দিয়ে কথা বলবে। দগজা বলে তুমি কি তোমাদের বিশ্ব ধ্বংস হওয়ার পর অন্ধ হয়ে গেছো নাকি? ইমাইনোটার্সরা প্রভাবশালী জাতি ছিল ক্রোনোস প্ল্যানেটে, আর এটা আর্থ প্ল্যানেট। আর ওই 5টা ডিজাস্টার তো তোমাদের প্ল্যানেটকে পুরোপুরি ধ্বংস করে ফেলেছে। এগুলো শুনে আবার লাইকন রেগে যায়। দগজা বলে সাউথ ইস্ট কন্টিনেন্ট অফ ক্রোনোস, যেখানে তোমরা বাস করতে, ওটা কি ড্রাগন ইগনিল পুরোপুরি ডিস্ট্রয় করে ফেলেনি? যে 5টা ডিজাস্টারের মধ্যে একটা, দ্য ফায়ার ড্রাগন ইগনিল বা ডিজাস্টার অফ হেলফায়ার, এটাই তার নাম, যে তোমাদের প্ল্যানেটকে ধ্বংস করে ফেলেছে। লাইকন বলে তুমি এমন ভাবে কথা বলছো যেন এসব শুধুমাত্র একটা গল্প, আর চেঁচিয়ে বলে শীঘ্রই তোমরা আফসোস করবে, কারণ তোমাদের প্ল্যানেটও তার হেলফায়ারে জ্বলে পুড়ে ধ্বংস হয়ে যাবে। দগজা বলে ও হোয়াট এভার, চিন্তা করো না, কজ ইগনিল এখন আর এই পৃথিবীতে বেঁচে নেই। লাইকন বলে মানে? দগজা বলে মানে হলো আমি ইগনিলকে মেরে ফেলেছি, তাই এই পৃথিবীতে ডিজাস্টার অফ হেলফায়ার ইগনিল কখনোই আসবে না। দগজার কথা শুনে তো লাইকন তার পাস্টে চলে যায়, যেখানে চারিপাশে জাস্ট আগুন আর আগুন দেখা যাচ্ছিল। ওখানে লাইকন তার মৃত ছেলেকে হাতে নিয়ে কাঁদছিল আর চিৎকার করছিল। তার চারিপাশেই মাইনোটার্স ক্ল্যাডে থাকা লোকেদের ডেড বডিজ পড়েছিল। সিন আবারও প্রেজেন্টে শিফট হয়। সোয়ুন দগজাকে বলে তুমি যে ড্রাগনটাকে মেরেছিলে ওটাকেও কি ডিজাস্টার হিসেবে ধরা হবে? ওটা না একটা লেসার ডিজাস্টার ছিল? দগজা বলে হ্যাঁ তো। সোয়ুন বলে এর মানে তাহলে 5th সিনারিওতে 5টা ডিজাস্টারের পরিবর্তে জাস্ট 4টা ডিজাস্টার আসবে। কিন্তু ওটা না ডিজাস্টারের একটা দুর্বল ভার্সন ছিল? আসলেই কি ওটাকে ডিজাস্টার হিসেবে কাউন্ট করা হবে? দগজা বলে অবভিয়াসলি, ডিজাস্টার মিটিওরাইট থেকে যাই বের হোক না কেন তাকে ডিজাস্টার হিসেবেই ধরে নেওয়া হবে। যেহেতু ইগনিল আগেই অ্যাপিয়ার হয়ে মারা গিয়েছে, তাই 5th সিনারিওতে সে আর আসবে না। আর এমনিতেও আমরা প্রায় 5th সিনারিওতেই আছি। সোয়ুন বলে ও, তোমার কথার টোন শুনে তো এরকম লাগছে যে তুমি ওয়েস অফ সার্ভাইভালের রিডার না। তুমি কি আসলেই রিডার নাকি লেখক? ওহ, এটাই কি ওই আইটেমটা যা তুমি ড্রাগনটাকে মারার পর পেয়েছিলে? এটা তো একটা তালিসমান। দগজা ওই তালিসমানটা লাইকনের সামনে ধরে। লাইকন বলে তুমি কিভাবে? দগজা বলে এই তালিসমানটা আমি লেসার ড্রাগন ইগনিলকে মারার পর পেয়েছি, যাকে মারার সময় আমি অলমোস্ট মরেই গিয়েছিলাম। সো লাইকন অফ দি মাইনোটার্স, তালিসমানটাকে প্রপারলি সম্মান দাও। তো তালিসমানটা দেখে লাইকন না চাইতেও ঝুঁকে যায়। দগজা বলে আমি বলেছি ভালোভাবে সম্মান দেখাতে। দগজার অ্যাটিটিউড দেখে তো সোয়ুন অবাক হয়ে যায়, আর লাইকন তার সামনে ঝুঁকে মাথা নত করে ফেলে আর বলে ও গ্রেট ড্রাগন হান্টার, আমাকে আমার রুড বিহেভিয়ারের জন্য ক্ষমা করবেন। আমি কি আপনার নামটা জানতে পারি? দগজা বলে আমার নাম হলো কিম দগজা। সিন শিফট হয়। সোয়ুন বলছিল আমাদের এখন কি করা উচিত। দগজা বলে কি করতে পারি? আমাদেরকে এখন ওই ক্রিয়েচারটাকে ব্যবহার করতে হবে। আমরা দেখি লাইকন তার এক হাত দিয়ে গাড়ি উঠিয়ে নেয় আর ওয়ান স্ম্যাশে গাড়িটা চূর্ণ বিচূর্ণ করে ফেলে। সোয়ুন বলে সে তো খুব স্ট্রং, সেও কি আমাদের সাথে ডিজাস্টারের বিরুদ্ধে লড়াই করবে? অন্য পৃথিবীর ডিজাস্টারদের সাথে ফাইট করার পারমিশন নেই গাইডসদের, আর এমনিতেও সে বেশ ভীতু প্রকৃতির। লাইকন আবার দগজার উদ্দেশ্যে বলে ও মাই গ্রেট প্রোটেক্টর, আমরা কি এখন শুরু করতে পারি? দগজা বলে তুমি কি এই নামটা ছাড়া আমাকে অন্য নামে ডাকতে পারো না? লাইকন বলে এটা সম্ভব না, আমি তালিসমান হোল্ডারকে
লাইকনকে তার নাম ধরে ডাকার সাহস কিভাবে করব? সোয়ন আবার ব্যাকগ্রাউন্ড থেকে মজা নিয়ে বলে, ও মাই গ্রেট প্রোটেক্টর। লাইকন বলে, প্রোটেক্টর, আমি এখন আপনাকে পাস করতে যাচ্ছি আমাদের ক্ল্যানের সিক্রেট টেকনিক, দ্য স্কিল ওয়ে অফ উইন্ড। সিন শিফট হয়। আমাদেরকে বলা হয় টোটাল 5টা ডিজাস্টার আসবে, যাদের পজিশনস নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট এন্ড সেন্টার। কিন্তু ওখান থেকে সাউথের ডিজাস্টার লেসার ড্রাগন পার্মানেন্টলি ভ্যানিশ হয়ে গেছে। সো এখন ফিফথ সিনারিওর প্রথম ডিজাস্টারটা ডেফিনেটলি ইস্ট সাইডে আসবে। এজন্যই আমি লাইকনকে হ্যাচ করেছি, যাতে ডিজাস্টারকে মোকাবিলা করার জন্য পর্যাপ্ত সামগ্রী এন্ড ইনফরমেশনস থাকে আমার কাছে। দ্য সিক্রেট স্কিল অফ ইমাইনুথার্স ওয়ে অফ উইন্ড। আমরা দেখি দগজা স্কিল ওয়ে অফ উইন্ড ইউজ করার ট্রাই করছিল। শক্তিশালী ঘূর্ণিঝড় ডান হাতে, ভায়োলেন্ট ঘূর্ণিঝড় বাম হাতে, যেখানে সোজা এবং বাঁকা রেখার সংঘর্ষ হয় আর উইন্টার সামনে থাকা পথ খুলে দেয়। আমরা দেখি দগজা জং হিউকের স্টাইলে স্কিলটা ইউজ করার ট্রাই করছিল। তো জং হিউক তো ইজিলি স্কিলটা অ্যাডাপ্ট করে নেয়, কিন্তু দগজা এতে ফেল হয়ে যায়। এগুলো দেখে লাইকন বলে, গ্রেট প্রোটেক্টর, আমি এটা বলতে তো চাচ্ছি না, কিন্তু একজন প্রোটেক্টর হিসেবে আপনার মধ্যে স্কিল ওয়ে অফ উইন্ডটাকে শেখার মতো ট্যালেন্ট নেই। না, হনেস্টলি বলতে গেলে আপনার মধ্যে কোনো স্কিলস শেখার মতো ট্যালেন্টই নেই। দগজা ভাবে ডিজাস্টারদের সাথে মোকাবিলা করার জন্য গাইডদের স্কিলস খুবই গুরুত্বপূর্ণ। জাস্ট একটা মিসক্যালকুলেশন ওয়ার্ড ইউজ করার কারণে এই পৃথিবীটা ধ্বংস হয়ে যেতে পারে। এই স্কিলটা কাজ করছে না কেন? এগুলো দেখে তো সোয়ুন হাসে, হাসতে হাসতে ওর চোখ দিয়ে পানি চলে আসে আর বলে, তুমি এটা কেন বলছো যে স্কিলটা কাজ করছে না? এটা বলো যে তোমার মধ্যে স্কিলটা শেখার মতো ট্যালেন্টই নেই। তুমি তো লাগাতার 2 দিন ধরে এটা ট্রাই করছো। কেউ কোন লেভেলের ট্যালেন্টলেস হলে এরকমটা হতে পারে? দগজা বলে, ধ্যাত, আমি কিছুই বুঝতে পারছি না। ওই বাস্টার জং হিউক তো মাত্র 5 মিনিটসে স্কিলটা শিখে ফেলেছিল। সোয়ুন বলে, তুমি কি পাগল হলে নাকি? কোথায় মেইন ক্যারেক্টার আর কোথায় তুমি? তুমি কি লোকেদেরকে নিজের নাম জং হিউক বলতে বলতে এটা বিশ্বাস করা শুরু করেছো যে তুমিই জং হিউক? যদি এরকমটা মনে করে থাকো তাহলে তোমার মাথা থেকে তা ঝেড়ে ফেলো। দগজা বলে, আমি তো এই স্কিলটার প্রিন্সিপালস গুলো বুঝেছি, কিন্তু তারপরও আমি এটা ইউজ করতে পারছি না কেন? এই স্ট্রং উইন্ড ইন লেফট রাইট হ্যান্ড এন্ড ওপেন উইজ ব্লা ব্লা, এই ওয়ার্ডস গুলোকে কি আরো ভালোভাবে ব্যক্ত করা যায় না? লাইকন বলে, কিন্তু আপনি তো এটা ঠিকভাবেই বলেছেন। এই ওয়ার্ড গুলোকে তো এর চেয়ে বেটার ওয়েতে এক্সপ্রেস করা যায় না। দগজা বলে, না, এটা শুধুমাত্র একটা মেটাফোর। লাইকন বলে, এটা কোনো মেটাফোর না, এটাই স্কিল। দগজা বলে, আমি একটা মেটাফোর বলছি, তুমি জাস্ট ওটা ট্রাই করো। বাতাসের একটা ঝোঁকা মিলছে তাইগিউক গঠনের জন্য, অতঃপর আরো কিছু বাতাসের ঝোঁকা আবারও মিলছে ইন অ্যান্ড ইয়াং ফর্ম করার জন্য। লাইকন বলে, আপনি কিভাবে এই সমস্ত মেটাফর্মস গুলোর সম্পর্কে জানেন? দগজা বলে, প্রশ্ন করো না, জাস্ট আমি যেভাবে বলছি ওভাবে করো। লাইকন বলে, ঠিক আছে। এটা বলেই দগজার বলা কথাগুলো বলতে থাকে। বাতাসের একটা ঝোঁকা মিলছে তাইগিউক গঠনের জন্য, অতঃপর আরো কিছু বাতাসের ঝোঁকা আবারও মিলছে ইন অ্যান্ড ইয়াং ফর্ম করার জন্য। আমরা দেখি আকাশে জাস্ট নর্মাল উইন্ড ঘুরছিল। লাইকন বলে, প্রোটেক্টর, জাস্ট এতটুকুই? এটা দেখে সোয়ুন আবারও দগজার ওপর হাসে। দগজা বলে, ওয়েট, আরো আছে। 4টা বাতাসের ঝোঁকা মিলে ইউনিটস ডিরেকশন বানাবে, অতঃপর আরো 4টা বাতাসের ঝোঁকা তাদের সাথে সংযুক্ত হয়ে 8 ট্রাইগ্রামস বানাবে। যেহেতু উইন্ড সব জায়গায়, এটা এক্সিস্ট করবে না কোনো জায়গায়। তো তুমি কি পারবে এই প্রসেস গুলোকে অ্যাপ্লাই করে মুভ করতে? আমি জানি তুমি পারবে না। লাইকন বলে, ও মাই গ্রেট প্রোটেক্টর, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। স্ক্রিনে লেখা আসে, গ্রেড 5 ইমাইনুথার স্পিসিস দুর্দান্ত জ্ঞান লাভ করেছে, আর ইমাইনুথার প্রিন্স লাইকনের গ্রোথে আপনি একটি বড় ভূমিকা পালন করেছেন। প্রিন্স লাইকন সহ ধ্বংস হওয়া পৃথিবী ক্রোনোসের কনস্টেলেশনসরা আপনার প্রতি কৃতজ্ঞ। আপনি 2000 কয়েন্স স্পন্সর পেয়েছেন। লাইকন আবার সান সেজে স্টিল হয়ে থাকে, আর দগজা ভাবে, বুঝলাম না ও এসব কি করছে। এগুলো দেখে তো সোয়ুন দগজার ওপর আরো হাসে। তখনই
ব্যাকগ্রাউন্ড থেকে আওয়াজ আসে তুমি থ্রোনটা কেন ভাঙলে। আমরা দেখি পিছন থেকে একটা ডোকাবি অ্যাপিয়ার হয়, যে ছিল আমাদের ডোকাবি বিহাং। স্ক্রিনে লেখা আসে আর মাত্র 8 দিন বাকি আছে। বিহাং বলে, কি খবর দগজা? দগজা বলে, তুমি আমার সাথে পাবলিকলি কথা বলছো, এতে কি ইন্টারমিডিয়েট ডোকাবির কোনো রকম সমস্যা করবে না? ডোকাবি বলে, না, তুমি তাকে কিছু সময়ের জন্য দেখতে পারবে না, কারণ তাকে তার উল্টো পাল্টো আচরণের জন্য ব্যুরো থেকে ডিসিপ্লিন শেখানো হচ্ছে। আমি শিওর যে সে 5th সিনারিও শুরু হওয়ার আগে ব্যাক করতে পারবে না। দগজা বলে, অফকোর্স এটা হওয়ারই ছিল, কারণ তার যা ইচ্ছে সে তাই করছিল। ডোকাবি বলে, আমি আবারও আমার চ্যানেলটা আপগ্রেড করেছি, আর সামনের মাসে আমাকে ইন্টারমিডিয়েট লেভেল ডোকাবিতে প্রমোট করা হবে, কেননা আমি বেশ ভালো পারফর্ম করছি, যার সমস্ত ক্রেডিটস তুমি বিলং করো। দগজা বলে, হ্যাঁ, তাহলে তো তোমার জন্য ভালোই হলো। ডোকাবি বলে, তোমার কথার টোন শুনে মনে হচ্ছে তুমি খুশি হওনি। আমার প্রমোশন হলে তো ওটা তোমার জন্য লাভজনক হবে, যা তুমি ভালোভাবেই জানো। দগজা বলে, ইন্টারমিডিয়েট স্ট্যাটাসের মানে তুমি পয়েন্টলেসলি বিজি হতে যাচ্ছ। ডোকাবি বলে, ও মাই সিলি মাস্টার, যত যাই হোক না কেন আমি তোমার উপর নজর দেওয়া কখনোই বন্ধ করব না। সোয়ুন আবার দগজার কাছে এসে বলে, তো এখন আমরা কি করব? দগজা বলে, নো আইডিয়া, আমাকে এটা নিজে থেকেই খুঁজে বের করতে হবে। সোয়ুন বলে, তাহলে তোমার পরিবর্তে আমি এই স্কিলটা শিখলে কেমন হয়? আর এটা ওয়ে অফ উইন্ড হোক আর যাই হোক, তুমি তো অন্য লোকেদের স্কিলস ইজিলি শিখতে পারো, তাহলে এটা তো সেমই হবে। আমাদের মধ্যে যেই শিখুক না কেন তুমি পরবর্তীতে তা ইউজ করতে পারবে। দগজা বলে, তুমি যেমনটা ভাবছো এটা আসলে ওরকম না, এটা শুধুমাত্র সেই শিখতে পারবে যার কাছে ইমাইনোটার্স তালিসমানটা থাকবে। সোয়ুন বলে, তাহলে তালিসমানটা আমাকে দাও। দগজা বলে, তালিসমান এমন কোন আইটেম না যেটা হ্যান্ড ওভার করা যাবে। স্ক্রিনে লেখা আসে, সোয়ুন এটা কনফার্ম করেছে যে আপনার স্টেটমেন্ট সত্য। সোয়ুন বলে, হোয়াট এভার, অরিজিনাল নোভেল অনুযায়ী তো এই স্কিলটা জং হিউকের শেখার কথা ছিল, তাহলে কেন তুমি এই স্কিলগুলো শিখে স্ট্রাগল করতে চাচ্ছ? এসব কিছু জাস্ট জং হিউকের উপর ছেড়ে দাও, এখনো বেশি দেরি তো হয়নি, আমাদের জং হিউককে খোঁজা উচিত। দগজা বলে, জং হিউকের মতো একজন লোক কখনো অন্য কারো কথা শুনবে না। সোয়ুন ক্যাট ফেস করে বলে, তাহলে আমি তাকে সিডিউস করব। দগজা বলে, হোয়াট? সোয়ুন প্রাউডলি দাঁত বের করে হাসি দেয়, মানে সিরিয়াসলি, আমার তো মনে হয় না জং হিউক ওকে কাজের লোক হিসেবেও রাখবে। দগজা বলে, এটা তোমার পক্ষে কখনোই সম্ভব হবে না। সোয়ুন বলে, কেন, তুমি কি আমাকে আন্ডার এস্টিমেট করছো নাকি? দগজা বলে, জং হিউকের পেছনে সারাদিন ছুটলেও সে তোমাকে পাত্তাই দিবে না, আর এটা জং হিউক, সে মাস্ট বি ওয়ে অফ উইন্ড স্কিলটা শেখার জন্য আমার থেকে তালিসমানটা নেওয়ার ট্রাই করবে, আর এটা তখনই সম্ভব হবে যখন আমি আবারও মারা পড়বো, তো সে ডেফিনেটলি আমাকে আবারও মারার চেষ্টা করবে। তখনই পিছন থেকে কারো চিৎকারের আওয়াজ আসে, কেউ একজন চেঁচিয়ে বলছিল, হেল্প প্লিজ, এখানে একজন আহত লোক পড়ে আছে, যে বেশ গুরুতর আহত। স্ক্রিনে লেখা আসে, কিছু কনস্টেলেশনসরা আপনাকে আহত ব্যক্তির চিকিৎসা করতে বলছে। দগজা ভাবে, বুঝলাম না, হঠাৎ করেই এতগুলো কনস্টেলেশনসরা আমাকে ওখানে যেতে বলছে কেন। দগজা দৌড়ে ওখানে যায় আর দেখে ওখানে কেউ একজন পড়েছিল। এটা দেখে দগজা ডোকাবির দিকে তাকায়। ডোকাবি বলে, আমার দিকে তাকিয়ে লাভ নেই, এসব আমি করিনি। দগজা দেখে সামনে জং হিউক ব্যাডলি ইনজার্ড হয়ে ফ্লোরে পড়েছিল, আর দেখে মনে হচ্ছিল যে সে বেশ ইন্টেন্স ফাইটের মধ্যে দিয়ে গেছে। দগজা জং হিউকের নাম নিতে নিতে সামনে আগায়, আর ডোকাবিকে আবারও জিজ্ঞাসা করে, এখানে তোমার কোনো হাত নেই তো? ডোকাবি বলে, তুমি কোন রকম প্রুফ ছাড়াই আমার ওপর সন্দেহ করতে পারো না। দগজা বলে, তুমি কি তাকে এখানে আনার জন্য সাব সিনারিও ইস্যু করনি? না হয় সে এক্সাক্ট আমার লোকেশনে কিভাবে আসলো? সোয়ুন বলে, এখন আমরা কি করব? দগজা বলে, দেখা যাক, এই বাস্টার তো মেইন ক্যারেক্টার, যদি আমরা এখন তাকে বাঁচাইও সে সুস্থ হয়ে। দগজা ভাবে কিভাবে সে তাকে মারার জন্য আগাচ্ছিল, আর সোয়ুন ভাবে কিভাবে তার ক্লোনের মাথা পিষে ফেলা হয়েছিল। সোয়ুন বলে, তোমার কাছে কি এরকম কিছু নেই যা তাকে আটকাতে পারে? দগজা বলে, সাধারণত কোনো প্রকার আইটেমস তার উপর কাজ করবে না। সোয়ুন বলে, তাহলে আপনার উচিত তাকে কোথাও লক করে রাখা, তাহলে সে না মরা পর্যন্ত ওখানেই আটকে থাকবে। দগজা বলে, না, সে মারা গেলে আবারও রিগ্রেস হবে,
হবে, যা আমি কখনোই হতে দিব না। সে যদি মারা যায় এরকমটাও হতে পারে যে এই পৃথিবীর সময়সীমা আবারও রিসেট হয়ে যাবে। বাই দ্য ওয়ে, এই বাস্টার্ডের এরকম অবস্থা কে করলো? তার ক্ষতগুলো দেখে তো মনে হচ্ছে কেউ একজন তার উপরে ইনক্রেডিবলি পাওয়ারফুল স্ট্রাইক করেছে। ওহ, ওটা হয়তো আমি। সোয়ন বলে, কি হলো? হঠাৎ করে তোমার ফেসের এক্সপ্রেশনস এরকম হয়ে গেল কেন? দগজা বলে, কিছু না, সে হয়তো আমার 100 লেভেল স্ট্রেংথের পাঞ্চ খেয়ে দুদিন ধরে সেন্সলেস হয়ে পড়ে আছে। এটা শুনে জংহিউক রেগে চোখ খুলে তাকায়, যা দেখে সোয়ুন তো ভয়ে পিছপা হয়ে যায়। দগজাও হাসতে হাসতে লাফাতে লাফাতে পিছপা হয়ে যায় আর বলে, ও, আমি তো এবার আসলেই মরতে যাচ্ছিলাম। আর জংহিউকের উদ্দেশ্যে বলে, হেই, তুমি কি অতীতের ঘটনাগুলো অতীত ভেবে ভুলে যেতে পারো না? তুমি তো আমাকে মেরে ফেলার চেষ্টা করছিলে, তাই আমি জাস্ট হিসাবটা বরাবর করেছিলাম। জংহিউক দগজাকে কিছু একটা বলার চেষ্টা করে, কিন্তু তার মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছিল না। দগজা ভাবে পাঞ্চের জন্য তো তার এরকম অবস্থা হওয়ার কথা না। সে কিছু একটা বলার চেষ্টা করছে কিন্তু বলতে পারছে না। হয়তো সে ভাবছে, মরে যা দগজা, মরে যা দগজা। স্ক্রিনে লেখা আসে ওমনিশন রিডার্স ভিউ পয়েন্ট লেভেল 2 অ্যাক্টিভেট করা হয়েছে। সাথে সাথেই দগজা তার নাম শুনে আর ভাবে, সে কি এই মাত্র আমাকে ডাকলো? জংহিউক ভাবে, দগজা, আমি জানি তুমি আমার চিন্তা ভাবনা পড়তে পারো। আমি তোমার অ্যাকশনস দেখে এটা বুঝতে পেরেছি। বলো, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? তুমি যদি এখনই কিছু একটা না করো তাহলে শিওরলি এই পৃথিবীটা ধ্বংস হতে যাচ্ছে। ওহ ড্যাম, তুমি হয়তো শুনতে পাচ্ছ না। আমার ধারণাটা ভুল ছিল। এটা বলেই সে আবারও সেন্সলেস হয়ে যায়। দগজা তার দিকে আগায় আর বলে, জংহিউক, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? অতঃপর ভাবে, আমার কেন যেন ব্যাড ফিলিংস হচ্ছে, এখানে কিছু তো একটা রং। এটা বলেই ক্যারেক্টার লিস্ট অ্যাক্টিভেট করে, যেখানে সবকিছু আগের মতোই ছিল, জাস্ট স্কিলস গুলোর লেভেল বেড়েছে এন্ড ওভারঅল স্টেজ 16 হয়েছে। বাট দগজা নিচে লক্ষ্য করে, ওখানে লেখা ছিল সামনে থাকা ক্যারেক্টার বর্তমানে হেভি অসুখে ভুগছে, কারণ সে 1000 স্পিরিট পয়জন দ্বারা সংক্রমিত। এটা দেখে দগজা ভাবে হেভি অসুখ, কিন্তু সে পয়জনে আক্রান্ত হলো কিভাবে? যদিও শুরুর দিকে তার মারা যাওয়ার অন্যতম কারণ এটাই ছিল। সামনে থাকা লোকটা বলে, আপনার নাম কি দগজা? সে এখানে আসার পথে সারাক্ষণ শুধু আপনার নামটাই জপছিল আর বলছিল আমাকে দগজার কাছে নিয়ে চলো। সোয়ুন বলে, এসবের মানে কি? ডোকাবি বলে, দেখেছো, এখানে আমি কিছুই করিনি। দগজা বলে, শাট আপ এন্ড ডোকাবি ব্যাগটা ওপেন করো। দগজা ডোকাবি ব্যাগ থেকে কিছু আইটেমস পারচেজ করে, যা ছিল ডেটক্স পটাটো, বারবারা ব্রাজ, পিওর হোলি ওয়াটার এন্ড ব্লা ব্লা। আমরা আইটেমস গুলা দেখি, যা দিয়ে দগজা রিফাইনিং আরম্ভ করে আর ভাবে সে 1000 স্পিরিট পয়জনে আক্রান্ত। শুধুমাত্র ডেটক্সিফায়ার এন্ড এসেন্স অফ পিওর ওয়াটারে তা কিওর হবে না। সোয়ুন বলে, তাহলে তুমি তাকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছো? দগজা বলে, হ্যাঁ, আমার ধারণায় সে আমার কাছে কোনো এক উদ্দেশ্য নিয়ে এসেছে। সোয়ুন বলে, জংহিউক যদিও রক্তচোষা, কিন্তু তারপরও সে তোমাকে মারার জন্য এত পথ হেঁটে আসবে না। দগজা বলে, তুমি এটা কিভাবে বলতে পারো? সে চাইলেই আমাকে মেরে ফেলতে পারে, কজ সে অলওয়েজ ওই টাইপেরই লোক ছিল। এই নাও, আমি তোমার জন্য একটা চামচ খুঁজে এনেছি। আর দগজার বানানো অ্যান্টিডোট দেখে বলে, আমি শিওর যে সে যদি এটা খায় তাহলে সে খুব দ্রুত মারা যাবে। দগজা এক চামচ অ্যান্টিডোট নিয়ে জংহিউককে খাওয়াতে নেয় আর সোয়ুন বলে, তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি তার কাইন্ড হার্টেড ওয়াইফ। দগজা বলে, তাহলে কেন না আমাদের পজিশনটা সুইচ করা যাক? আমার পরিবর্তে চাইলে তুমি তাকে খাওয়াতে পারো। সোয়ুন বলে, কখনোই না। স্ক্রিনে লেখা আসে, জাজ অফ ফায়ার আপনার ভালো উদ্যোগ দেখে খুশি হয়েছে আর 500 কয়েন্স স্পন্সর করেছে। এটা দেখে দগজা ওয়ার্ড রিয়াকশন দেয় আর জংহিউককে অ্যান্টিডোট খাওয়াতে থাকে। সাথে প্রত্যেক চামচ অ্যান্টিডোট খাওয়ানোর সাথে সাথে জাজ অফ ফায়ার তাকে 500 কয়েন্স করে স্পন্সর করছিল। তখনই জংহিউক নড়াচড়া করতে আরম্ভ করে আর চোখ খুলে তাকায়। এটা দেখে সোয়ুন চিপায় চলে যায় আর দগজা বলে, হেই জংহিউক, তুমি কি ঠিক আছো? স্ক্রিনে লেখা আসে, আইটেম মিড ডে ট্রিস্ট অ্যাক্টিভেট করা হয়েছে। দগজা বলে, মিড ডে ট্রিস্ট? এটা
এমন একটা আইটেম যা কিছু সময়ের জন্য কন্ট্রাক্টের সাথে 1 by 1 কনভারসেশন করতে দেয়। আর আমি এই আইটেমটা 3টা কারণে ইউজ করছি। প্রথমত, জংহিউক ফিজিক্যালি কথা বলতে পারবে না কারণ সে পয়জনে আক্রান্ত। দ্বিতীয়ত, আমাদের মাঝখানের কথাবার্তা যাতে সোইয়ন না শুনতে পায়। আর তৃতীয়ত, জংহিউক যাতে এটা না ভাবে যে আমি তার মাইন্ড পড়তে পারি। অতঃপর ভাবে আমার কাছে যদি আরো কিছু কয়েন্স থাকতো তাহলে আমি এর পরিবর্তে সাউন্ড ট্রান্সমিশন স্কিলটা পারচেজ করতাম। স্ক্রিনে লেখা আসে মিডনাইট ট্রিস্ট হ্যাজ বিগিন। জংহিউক এই চ্যাটে জয়েন করেছে। দগজা বলে ঠিক আছে, এটা ভালোভাবেই কানেক্টেড হয়েছে। জংহিউক কনভারসেশনে জয়েন দিয়ে ফার্স্টে বলে ইমিডিয়েটলি ইস্টে যাও। দগজা রেগে বলে হোয়াট? আমি এই মাত্র এই বাস্টার্ডের জীবন বাঁচালাম আর সে জেগেই ফার্স্টে আমাকে অর্ডার দিচ্ছে। জংহিউক বলে দ্য ডিজাস্টার অফ কোয়েশ্চনস, সে প্রায় অ্যাওয়াকেন হতেই যাচ্ছে। দগজা বলে হোয়াট? জংহিউক বলে হ্যাঁ, কেউ একজন সমস্ত ডিজাস্টারদের অ্যাওয়াকেন করার চেষ্টা করছে। সিন কিছু লোকেদের ওপর শিফট হয় যেখানে তারা কারো কাছে প্রে করছিল। আমরা সামনে একটা লেডিকে হেঁটে যেতে দেখি যে গিয়ে ডিজাস্টার মিটিওরের ওপর হাত রাখে আর ওতে মানা সাপ্লাই দিতে থাকে এন্ড সে তার আশেপাশে থাকা লোকেদের মানাও কনজিউম করছিল। তো ভরপুর সাসপেন্সের সাথে আজকের এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়।